বন্ধুরা, এই যে এত বড় হয়েছি, এখনো পর্যন্ত আসলে আমার ছেলের দিকে আমার এতটুকু নজর পর্যন্ত যায় নাই। কিন্তু ইদানিং আমি যেন আমি আমার নিজেকে আর আগলে রাখতে পারতেছি না। আমি আর নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারতেছি না। বন্ধুরা, আমার নাম হচ্ছে মিলি সুলতানা। বেশ কয়েক বছর হলো আমার হাজব্যান্ড বিদেশে থাকে। আর ইদানিং তার কথা আমার খুব মনে পড়ে, কিন্তু চাইলেও আমি তাকে আমার কাছে আমার করে পাই না। ওই ভিডিও কলে ইমোর মাঝে মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। কিন্তু বন্ধুরা, এইভাবে কি একটা মানুষ বেঁচে থাকতে পারে? না, পারে না। আমি আসলে পারতেছি না। কি বলবো বন্ধুরা, আসলে আমার ছেলে নয়ন, ইদানিং সে অনেক বড় হয়ে গেছে। আগের চাইতে অনেক দুষ্টু হয়েছে, ফাজিল হয়েছে। শুধু তাই না, সে ক্রিকেট খেলে, ফুটবল খেলে। ইদানিং বেশ ভালোই, বড় হয়েছে বলতে গেলে। তো ইদানিং সে আমাকে এই তার নামে আমাকে অনেক বিচারও আসে। ঠিক আছে, বিচারগুলো কি? যে সে আসলে ইদানিং নাকি অনেকগুলো মেয়ের সঙ্গে রিলেশন করে। এই নিয়ে আমাকে অনেক বিচার পোহাতে হয়। তো এইটা নিয়ে আমি তার অনেক বিচারও করেছি, তাকে অনেক সাবধানও করেছি। কিন্তু ইয়াং বয়সের ছেলে মানুষ তো, আসলে আমি তাকে যতই শাসন করি আর তাকে আমি যতই বারণ করি, সে কি আমার কথা শুনবে? না, শুনবে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, শুনতেছে না। কিন্তু বন্ধুরা, ইদানিং আমার আসলে আমার ছেলের কথা খুব বেশি মনে পড়ে। হ্যাঁ, ছেলে যে এত বড় হয়ে গেল, আচ্ছা, অত অনেকগুলা মেয়ের সঙ্গে এই সমস্ত কাজ করতেছে। যদি তার সঙ্গে আমার একটা ভালো একটা সুসম্পর্ক হয়, তাহলে তো এই যে আমার জামাই বিদেশে থাকে, হ্যাঁ, আমি অন্তত কিছুটা হলেও এইটা থেকে আমি রেহাই পাবো। এখন আসলে কি বলবো বন্ধুরা, গ্রামের অনেক মানুষ আছে, যেমন আমার চাচাতো ভাই, মামাতো ভাই, হ্যাঁ, তারপর আমার চাচা শ্বশুর থেকে শুরু করে মামা শ্বশুর, অনেক মানুষ আছে। এবং আমরা যেই দোকান থেকে বাজারপাতি আনি, মুদির বাজার টাজার যা কিছু আছে, সব কিছু আনি, সেই দোকানদারওয়ালাও আমার দিকে একটু কুদৃষ্টিতে তাকায়, বলতে গেলে একটু খারাপ নজরে তাকায়। ঠিক আছে, তার নজর থেকেও কিন্তু খুব একটা বেশি রক্ষা পাওয়া যায় না, খুব একটা বেশি কিন্তু বাঁচা যায় না। হ্যাঁ, সেও আমার দিকে একটু কেমন যেন ওই কেমন করে জানি তাকায়। তো আমি তার দৃষ্টিভঙ্গি সবকিছু বুঝি। কিন্তু আসলে আমি তো একটা মেয়ে মানুষ, তার উপর আবার প্রবাসীর স্ত্রী। আর প্রবাসীর স্ত্রীদের দিকে এমনিতে কিন্তু অনেক মানুষ নজর দেয়, ঠিক আছে, যেই কারণে আমাকে একটু সাবধানতার সহিত চলাফেরা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার ছেলের সঙ্গে করে নিয়ে একটি নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা শুনলে সত্যি বন্ধুরা তোমরা মুগ্ধ হয়ে যাবে, তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ঠিক আছে, দারুণ ইন্টারেস্টিং গল্প। তার আগে বলো বন্ধুরা, আমার কলিজার, আমার প্রাণের বন্ধুরা, হ্যাঁ, আমাকে কেমন লাগতেছে তোমাদের কাছে? অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমাদের উৎসাহ আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তোমরা অনেকেই আমাকে পছন্দ করো, এইটা সত্যি। তোমাদের ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো বন্ধুরা, চলো শুরু করি। আমার নাম হচ্ছে মিলি সুলতানা। বন্ধুরা, আমার বয়স এখন বর্তমানে 32 বছর। হ্যাঁ, আমার হাজব্যান্ড মূলত একজন প্রবাসী, তিনি বিদেশে থাকেন। ঠিক আছে, তিনি বিদেশের থাকেন, মালয়েশিয়াতে থাকেন। তো অনেক দিন যাবত। তো ইদানিং আমার আসলে রাতে একদমই ঘুম আসে না। আমার আসলে ওই ঘুমাতে গেলে দেখা যায়, যদি ঘুমাই 10টার দিকে, ঘুমাইতে ঘুমাইতে রাত বাজে 3টা। আর সারাক্ষণ একে ওকে নিয়ে আমি স্বপ্ন দেখি, আমাকে আদর দিচ্ছে, ও আমাকে ভালোবাসা দিচ্ছে, এইভাবে অনেক স্বপ্ন দেখি। কিন্তু বন্ধুরা, সারা রাত কেউই আমার কাছে আসে না, কেউই আমার কাছে আসে না। আমার হাজব্যান্ড রাত 10টার দিকে আমাকে কল দেয়, দিয়ে ওই তাকে একটু ভিডিও কলে দেখাই, তারটা আমি একটু দেখি। এভাবেই কোনো রকম কেটে যাচ্ছে আমার দিন। হ্যাঁ, তবে আমি আমার ছেলেকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছি। আমার ছেলের নাম কিন্তু নয়ন, আগেই বলেছি। সে এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছে। বেশ উঁচু লম্বা বড় হয়ে গেছে, একদম বাবার মতো অনেক লম্বা, এবং অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। তো ইদানিং তার নামে আমাকে অনেক বিচার শুনতে হয়। কলেজে ওই মেয়েকে নিয়ে নাকি পার্কে গেছে, ওই মেয়েকে নিয়ে নাকি আবাসিক হোটেলে গেছে, হ্যাঁ, অমুক বন্ধুর বাসায় ওই ফ্ল্যাটে গেছে ওই মেয়েকে নিয়ে, সেই মেয়েকে নিয়ে। ছেলেটা একেবারে বাবার মতো দুষ্ট হয়েছে। তার এই বিচার শুনতে শুনতে আমি একেবারে এই বন্ধুরা ক্লান্ত হয়ে গেছি। আমি আর পারতেছি না। তখন আমি একটা বিকল্প বুদ্ধি বাইর করি, যে আসলে কি করলে আমার এই পাগল ছেলেটা, দুষ্টু ছেলেটাকে আমি আটকাতে পারবো। না, ইদানিং আমার ছেলের অত্যাচারে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি না পারতেছি বিদেশে ওর বাবার কাছে কল দিয়ে এই সমস্ত কুকীর্তি কথা বলতে, না পারতেছি
ওকে আমি শায়েস্তা করতে। কিন্তু এইভাবে তো আর থাকা যায় না। তখন আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, শাসনও অনেকবার করেছি, কিন্তু না, আমি দেখেছি ওকে বুঝিয়ে বা শাসন করে মেরে আসলে কোনো কিছু হচ্ছে না। ও যেন আরো দিন দিন আরো নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা, আমিও তো দিন শেষে একা, আর আমার ছেলেটা এত দুষ্টু, এত ফাজিল, এতগুলা মেয়ের সঙ্গে এই সমস্ত কিছু করে বেড়ায়। আচ্ছা, ওকে যদি আমি কোনো কিছু একটা ব্যবস্থা করে দেই, তাহলে তো ও আর বাহিরের মেয়েদের সঙ্গে আর ওই সমস্ত ফালতু কাজ করবে না। আচ্ছা, কি করা যায়? তো বন্ধুরা, তখন আমি যেটা করলাম, সেইটা শুনলে তোমাদের মাথা একেবারে ঘুরে যাবে, বুঝেছ? তখন আমি একদিন আমার ছেলেকে কল দিলাম। কিরে নয়ন, তুই কই আছিস? আমার ছেলে আমাকে বলতেছে, এই তো মা, আমি এই একটু মাঠে এসেছি বন্ধুদের সঙ্গে একটু খেলাধুলা করতে। আমি ওকে বললাম, শোন, আজকে একটু বাসায় তাড়াতাড়ি ফিরবি, তোর সঙ্গে আমার প্রয়োজনীয় দরকারি কথা আছে। আমার ছেলে আমাকে বলল, এহ, এ দরকারি কথা তো তোমার আমার সঙ্গে প্রতিদিনই থাকে। আমি ওকে বললাম, না, আজকে আয়, আজকে সত্যি তোর সঙ্গে আমার দরকারি কিছু কথা আছে, ঠিক আছে? তখন ও আমাকে বলল, সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, আজকে একটু আগে আসবো, খেলাধুলা শেষ করে আজকে আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিব না। আড্ডা না দিয়ে আজকে বরং তোমার কাছে চলে আসবো, আমার প্রিয় আম্মু। এই কথা বলে আমার ছেলে ফোনটা কেটে দিল। বন্ধুরা, তারপর আমি দেখি রাতে ও আমার মন রক্ষা করার জন্য আমার জন্য নান রুটি, তারপর হচ্ছে ওই চিকেন, এই কাচ্চি টাচ্চি না কি যেন বলে, এগুলা এইগুলা নিয়ে এসেছে, আমাকে বাইল দিচ্ছে, বুঝছেন? তারপর আমাকে এসে বলতেছে, আম্মু সরি, আমি আর করব না, আর খেলাধুলা করব না। তখন আমি ওকে বললাম, আচ্ছা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, তুমি কারো কাছে বলবে না তো? তখন বলতেছে, না আম্মু, আমি কারো কাছে বলবো না, তুমি কি তোমার ছেলেকে বিশ্বাস করো না? আমি তখন ওকে বললাম, হ্যাঁ, বিশ্বাস করবো না কেন, আমি তো তোমাকে অনেক বেশি বিশ্বাস করি। তখন ও বলতেছে, তাহলে এতই যদি বিশ্বাস করো তাহলে বলতেছো না কেন? তখন আমি ওকে বললাম, আচ্ছা নয়ন, তুমি তো এখন অনেক বড় হয়েছো, এই যে তুমি তোমার কলেজের ফ্রেন্ড বান্ধবীদেরকে নিয়ে এই যে তুমি কলেজে যাচ্ছ, পার্কে ঘুরে বেড়াচ্ছ, আবাসিক হোটেলে যাচ্ছ, এই যে আরো শুনলাম তুমি তোমার কোন বন্ধু বান্ধবের ফ্ল্যাটেও নাকি মেয়ে নিয়ে যাও, এইগুলা কি সত্য? তুমি সত্যি কথা বলো, আমি তোমাকে কোনো কিছু বলবো না। তখন ও আমাকে বলতেছে, হ্যাঁ আম্মু, এগুলো তো সত্য। তখন আমি ওকে বললাম, দেখো বাবা, আমাদের তো সমাজে একটা মান সম্মান আছে, তাছাড়া তোমার বাবাও তো এখন আর দেশে থাকে না। হ্যাঁ, তোমার এই যে দাদা দাদি, ওরা তো তোমাকে কোনো কিছু বলতে পারতেছে না, তোমাকে তারা অনেক বেশি ভালোবাসে। তখন ও আমাকে বলতেছে, তাহলে আম্মু একটা কাজ করো না, আমাকে বিয়ে দিয়ে দাও। তখন আমি ওকে বললাম, ওরে আমার দুষ্টু ছেলে, শুনো, তোমার এখনো বিয়ের বয়স হয় নাই, বুঝেছো? আর শুনো, তোমার বিয়ের বয়স হলে তখন তোমাকে আর আমার বলা লাগবে না, ঠিক আছে? আমি নিজেই তোমাকে একটা ভালো একটা ছেলে দেখে, ঠিক আছে, তোমাকে আমি বিয়ে দিব। বিয়ের কথা তোমার মনে করে দিতে হবে না আমাকে। আমি বুঝেছি যে তুমি যে অনেক বড় হয়ে গেছো, আমি এটা বুঝতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, ছেলের মুখে বিয়ের কথা শুনে সত্যি আমি মনে মনে ভাবতে লাগলাম, তার মানে ছেলে তো আমার অনেক বড় হয়ে গেছে। মাকে সে বিয়ে কথা বলতেছে। তখন আমি তাকে বললাম, তোমাকে বিয়ে করাই লাগবে? সে বলতেছে, হ্যাঁ। তখন আমি তাকে বললাম, আচ্ছা, বিয়ে ছাড়া কি তোমার অন্য আর কোনো উপায় নেই, মানে অন্য আর কোনো রাস্তা নেই? তখন সে আমাকে বলতেছে, অন্য আর কি রাস্তা মা? আমি তাকে বললাম, শুনো, বিয়ে ছাড়াও আমার কাছে আরো একটা উপায় আছে, অন্য আরেকটা রাস্তা আছে। আমি যদি তোমাকে সেই রাস্তাটা বেছে দেই, তুমি কি এই সত্যি এই কাজটা করবে? কিন্তু খবরদার, খবরদার, তোমার বাবাকে এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না। তখন সে আমাকে বলল, না মা, তুমি আমার জন্য এত একটা উপকার কাজ করবে, আমি কি বাবার কাছে এই কথাগুলো বলবো নাকি? তুমি আমাকে বিশ্বাস করতে পারো মা, আমার লক্ষ্মী মা, আমি বাবার কাছে এই বিষয়ে কোনো কিছুই বলবো না। ছেলের মুখে এই কথা শুনে বন্ধুরা সত্যি আমি অনেক ভরসা পেলাম। তখন আমার ছেলেকে আমি বলতেছি, আচ্ছা, তুমি বিয়ে করতে চাচ্ছ কি জন্য? মানে দুজন একসঙ্গে থাকবে, আদর সুহাগ ভালোবাসা এগুলোর জন্য কি? তখন সে আমাকে বলতেছে, হ্যাঁ বা, আমার তো অনেক বন্ধুরাই আসলে তারা বিয়ে শাদী করে সংসার করতেছে। তাছাড়া তুমি তো আমার মা, কিন্তু তুমি আমার মা হলেও তুমি আমার বন্ধুর মতো, তোমার কাছে সবকিছু শেয়ার করা যায়। তখন আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বন্ধুই মনে করো, তাহলে তুমি আমার কাছে সবকিছু খুলে বলো। তুমি কেন, কি কারণে তুমি বিয়ে করতে চাচ্ছ? তোমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? সবে মাত্র তোমার বয়স 18 হয়েছে, পড়াশোনা করতেছো ইন্টারে, তুমি অনার্স পড়াশোনা করবে, মাস্টার্স কমপ্লিট করবে,
ভালো একটা জব নিবে, তারপর না হয় তোমাকে আমরা চিন্তা ভাবনা নিব, কিন্তু তুমি এখনই বিয়ে শাদী করার জন্য পাগল হয়ে গেছো। এখন তোমাকে কে মেয়ে দিবে বলো তো, তুমি তো বেকার পুরুষ। তখন এ আমাকে বলতেছে, তাও অবশ্য ঠিক, এই জন্য তো মা আমি রিলেশন করি, আর রিলেশন করে করে আমি আমার চাহিদা মিটাই। তখন আমি তাকে বললাম, আচ্ছা এই যে তুমি মেয়েগুলার জীবন যে তুমি নষ্ট করতেছো, এই মেয়েগুলা তো তোমাকে একটা সময় গিয়ে তোমাকে অভিশাপ দিবে। তখন তোমার তো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, বলা চলে এক প্রকার তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। কারণ জানো, তুমি এই যে মেয়েগুলাকে প্রেমের ফান্দে ফেলে তাদের সঙ্গে এই যে রুম ডেট করতেছো, আবাসিক হোটেলে নিয়ে যাচ্ছ, পার্কে নিয়ে যাচ্ছ, হ্যাঁ, তাদেরকে তুমি স্বপ্ন দেখাচ্ছ বিয়ে করবে, সংসার করবে, কিন্তু তুমি তো তাদেরকে বিয়ে করবে না, সংসারও করবে না। তাহলে এই যে মেয়েদের মন তুমি যে ভাঙতেছো, তুমি জানো মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা এক সমান। এই মেয়েগুলা কিন্তু তোমাকে একটা সময় পরে তারা কিন্তু তোমাকে অভিশাপ দেবে। তখন তোমার জীবন কিন্তু অনেকটাই কষ্ট হয়ে দাঁড়াবে, বুঝছো? এই জন্য মানুষের বদদুয়া নিতে হয় না বাবা। তখন আমার ছেলে আমাকে প্রশ্ন করতেছে, মা তাহলে আমি কি করব এখন? আমার তো আর কোনো উপায় নেই, কিন্তু আমার তো এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা নয়ন, তুমি তো আমাকে তোমার ফ্রেন্ড ভাবো, তাই না? তখন আমার ছেলে আমাকে বলতেছে, হ্যাঁ মা, তুমি তো আমার ফ্রেন্ডই। তাহলে আমি তাকে বললাম, আচ্ছা তুমি আমাকে আজকে থেকে আর মায়ের চোখে দেখবে না, আমাকে তুমি ফ্রেন্ডের চোখে দেখবে। মনে করো আমি তোমার কোনো কলেজের ক্লাসমেট অথবা তোমার বান্ধবী। এখন আমি যদি তোমার বান্ধবী হই, তাহলে তুমি আমার সঙ্গে কি কি করবে? তখন আমার ছেলে আমাকে বলতেছে, না মা, তুমি যে কি বলো না, তুমি আমার বান্ধবী ঠিক আছো, কিন্তু তুমি তো আমার মানে সাথী বান্ধবী, কিন্তু তোমার সঙ্গে আমি কি কি করব? তখন ওকে আমি বলতেছি, দেখো নয়ন, তোমার তো ওইটা লাগবে, তোমার তো ওই চাহিদাটা লাগবে, হ্যাঁ? আচ্ছা ধরো আমি যদি তোমার গার্লফ্রেন্ড হই, তখন তুমি আমার সঙ্গে কি করবে? তখন বন্ধুরা আমার ছেলে আমাকে বলতেছে, মা তুমি যদি সত্যি আমার গার্লফ্রেন্ড হও, তাহলে তোমাকে আমি অনেক ভালোবাসবো। আরে তুমি আমার গার্লফ্রেন্ড হলে তো আমার জন্য অনেক সুবিধা হবে, হ্যাঁ? তোমাকে হোটেলে নিয়ে যেতে হবে না, পার্কে নিয়ে যেতে হবে না। তুমি আর আমরা তো রুমেই অনেক কিছু করতে পারবো, রুম ডেট করতে পারবো। ছেলের মুখে এমন কথা শুনে আমি অনেকটা লজ্জা পেয়ে গেলাম বন্ধুরা। সত্যি কথা বলতে আমার মুখে একটা মুচকি হাসি চলে আসলো। তখন ও আমাকে বলতেছে, কিন্তু মা তুমি তো আমার মা, তোমার সঙ্গে আমি এটা কেমনে করব? তখন আমি তাকে বলতেছি, আসলে বন্ধুরা কি বলবো বলেন তো, আমার তো একটা মানুষ আমি, তাই না? আমার শরীরে তো রক্ত মাংস আছে। দিন শেষে এই যে আমার হাজবেন্ড মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করে, এখন সে তো চাইলেই আর আমার কাছে আসতে পারে না, আমিও তো চাইলেই তার কাছে যাইতে পারি না। এখন বন্ধুরা আপনারাই বলেন, আমি আমার চাহিদাটা কার কাছে বলবো? এখন আমি যদি বাহিরের একটা পরপুরুষের সঙ্গে রিলেশন করি, বা কোনো একটা ওই মুদির দোকানদারের সঙ্গে যদি প্রেম টেম পরকিয়া করি, এইটা যদি বন্ধুরা জানাজানি হয়ে যায়, তখন আমার হাজবেন্ডেরও মান সম্মান যাবে, আমারও যাবে, শ্বশুর শাশুড়ি সবারই মান সম্মান যাবে। তার চাইতে ভালো না যে এই ছেলের সঙ্গে ঘরের মধ্যে কেউ জানলো না, দেখলো না। এই জন্য আমি আমার ছেলেকে নানা কৌশলে আমি তাকে পটাতে লাগলাম। তখন আমি তাকে বললাম, দেখো নয়ন, তুমি কি বুঝো না? এই যে তুমি এত বছর বয়স হয়েছ, এই যে তোমার এই 18 বছরে এত চাহিদা, হ্যাঁ, তুমি মেয়েদের জীবন নষ্ট করতেছো। তো তুমি কি নয়ন বুঝো না তোমার বাবা যে বিদেশে থাকে? এই যে আমিও তো একজন নারী, হ্যাঁ হতে পারে আমি তোমার আম্মু, কিন্তু আমিও তো একজন নারী। দিন শেষে আমি একজন মানুষ না? আমারও তো কিছু চাহিদা থাকতে পারে, তাই না? এই যে তোমার বাবা দিনের পর দিন, বছরের পর বছর এই যে বিদেশে পড়ে আছে, সে যে বিদেশে থাকে, সে বছরে আসে আসে না, সে তো 5 বছরে একবার আসে। একবার আসে 2 মাস 3 মাস থেকে আবার চলে যায়। 5 বছরে এই 2 মাস 3 মাসই কি আমার হয়? হ্যাঁ, এই যে আমার কি বয়স কম হয়েছে রে? হ্যাঁ নয়ন, তুমি বলো তো বাবা, এই যে এই বয়সে আমি এখন কার কাছে যাব, বা আমি গিয়ে আমার মনের কথাগুলো কার কাছে বলবো? তুমি বলো তো। এই যে তুমি দেখেছো তোমার আম্মু কতটা সুন্দরী, তুমি জানো তোমার এই যে চাচা শ্বশুর, আমার চাচাতো ভাই মামাতো ভাই, কত মানুষ আমাকে লাইক করে, আমাকে পছন্দ করে, আমাকে কত মানুষ ডেলি ফোন দেয়। তারা শুধু আমার একটা উত্তরের অপেক্ষায় থাকে। এই যে তুমি যেভাবে মেয়েগুলোকে নিয়ে পার্কে যাও, হ্যাঁ, যেভাবে তাদেরকে নিয়ে আবাসিক হোটেলে গিয়ে রুম ডেট করো, তারাও আমার সঙ্গে এইভাবে করতে চায়। কিন্তু আমার তো ভয় হয়, কারণ এই যে যদি তুমি শুনো, কালকে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমি যদি রুম ডেট করি, এই খবরটা যদি তোমার কানে আসে, এইটা কি তোমার কাছে ভালো লাগবে বলো? তখন আমার ছেলে আর নয়ন আমাকে বলতেছে, না আম্মু, এইটা তো আমার কাছে একদমই ভালো লাগবে না, কারণ যতই হোক তুমি তো আমার মা,
তখন আমি তাকে বললাম, এই যে তুমি এই মেয়েদের পিছনে ঘুরো, হ্যাঁ, মেয়েদেরকে তো তুমি ভালোভাবে আদর করতে পারো না, তাদের কাছ থেকে তো তুমি ঠিকভাবে ভালোবাসাটুকু পাও না, তাহলে কি লাভ তাদের পিছনে এই সময় নষ্ট করার, টাকা নষ্ট করার? হ্যাঁ, তার চাইতে বরং তুমি আমাকে তোমার নিজের বান্ধবী মনে করো, মনে করো আমি তোমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? আর আজকে থেকে তুমি আমাকে কলিজা, জান, বাবু, সোনা বলে ডাকবে। আসনো, তুমি আমাকে যখন খুশি তখনই তোমার গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তাতে আমি তোমাকে একটুও বাধা দিব না। তোমার যেইভাবে খুশি নয়ন, তুমি সেইভাবেই আমাকে পারবে, বুঝছো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, আমি তো তোমার চাইতে অনেক সিনিয়র, তাই না? আমার এক্সপিরিয়েন্সও একটু বেশি আছে। ওই মেয়েরা তোমাকে যতটুকু সুখ দিবে তার চাইতেও 2-3 গুণ বেশি সুখ আমি তোমাকে দিব। তাহলে এখন বলো, আমি তোমার জন্য বেটার নাকি ওই মেয়েগুলো তোমার জন্য বেটার? বন্ধুরা, এইভাবে যখন আমি আমার ছেলেকে বুঝালাম তখন সে আমাকে বলতেছে, না আম্মু, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য বেটার হবে। তখন আমার ছেলে আমাকে বলতেছে, আম্মু, তোমার মতো এইভাবে আমি এর আগে কখনো তো ভেবে দেখি নাই। সত্যি তো, তুমি একদম সত্যি কথা বলেছো। হ্যাঁ, আমি এই যে মেয়েদের পিছন পিছন ঘুরে এতদিন সময় নষ্ট করেছি, টাকা নষ্ট, হ্যাঁ, আরো কত কি না। আজকে থেকে সব কিছু বাদ, আজকে থেকে সব কিছু বাদ। আজকে থেকে আর তাদের পিছনে ঘুরবও না, সময়ও আর নষ্ট করব না। আজকে থেকে আমি শুধু তোমাকে সময় দেব। বন্ধুরা, ছেলের মুখে এমন কথা শোনার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম। অবশেষে আমার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ইস, আমার যে কি খুশি লাগতেছে, কি আনন্দ লাগতেছে, আমি তোমাদের আর বলে বোঝাতে পারবো না। আসলে বন্ধুরা, আমরা যারা বিবাহিত স্ত্রী বা নারী আছি, হ্যাঁ, বা আমরা যারা প্রবাসীর স্ত্রী, আমাদের মনে সবচেয়ে বেশি আছে দুঃখ কষ্ট। আমরা না পারি কারো কাছে বলতে, না পারি কারো কাছে সহ্য করতে। এখন যদি কারোর সঙ্গে আমাদের সম্পর্ক হয়েও যায়, আর যদি এই বিষয়টা কেউ জেনে যায়, ঠিক আছে, ওর মুখ থেকে ওর মুখে, ওর মুখ থেকে ওর মুখে, এটা পুরোটা একবার ছড়িয়ে যায়, তখন আর আমাদের মান সম্মান থাকে না, বুঝছেন? আসলে দিন শেষে প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে, প্রত্যেকটা মানুষই এই কাজ করে, ঠিক আছে? কারণ এই কাজ ছাড়া আপনার ভালো ঘুম হবে না, আপনার শরীর ভালো থাকবে না, আপনার মন মেজাজ কোনো কিছুই ভালো থাকবে না, আপনার সারাক্ষণ কেমন যেন একটু উদাস উদাস লাগবে, আপনার অনেক খারাপ লাগবে, ক্লান্তি ক্লান্তি লাগবে আপনার মনে, ঠিক আছে? তো যাই হোক, আমি তো আমার ছেলেকে যে কোনোভাবেই হোক তাকে আমি ম্যানেজ করেছি। হ্যাঁ, এখন সবকিছু যদি সুন্দরভাবে হয় তাহলেই হলো। কিন্তু আমার একটা জিনিস ভয় লাগতেছে, আমার ছেলে নয়ন, ও আবার ওর বাবার কাছে কোনো সময় আবার বলে দিবে না তো? বা যদি ওর দাদা দাদি কারো কাছে বলে দেয়? আবার আরেকটা ডাউট, ও তো অনেক বন্ধু বান্ধবের সঙ্গে চলে, ওই ছেলে ফেলেও অনেক খারাপ, যদি আবার ওদের কাছে বলে দেয় তখন আমার কি হবে? আসলে এটা খুবই মানে সেন্সিটিভ একটা ইস্যু, মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। এখন কি যে করি বন্ধুরা, এখন না পারতেছি ওকে সামাল দিতে, না পারতেছি ওকে কোনো কিছু বলতে। এখন কি করার আছে আমি আসলে কোনো কিছু বুঝতেছি না। তখন ওকে আমি আবার বললাম, আচ্ছা নয়ন, যদি তোমাকে আমি এটা দেই, হ্যাঁ, আচ্ছা তুমি কি কারো কাছে বলে দিবে বাবা? তখন সে আমাকে বলতেছে, না আম্মু, আমি কারো কাছে বলবো না, তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারো আম্মু। তো যাই হোক, ছেলের মুখে এই কথাটা শুনে সত্যি অনেক বেশি ভালো লাগলো। তারপর রাত যখন 10টা হলো, তখন আমার হাজব্যান্ড বিদেশ থেকে আমাকে ইমোতে কল দিছে, ভিডিও কল। সে আমাকে কল দিয়ে বলতেছে যে, কি আমার লক্ষ্মী সোনা, আমার জান পাখিটা, কেমন আছো? হ্যাঁ, জান একটু ভিডিও কল দেও না। আসলে উনি আমাকে প্রতিদিন রাত 10টায় কাজ থেকে এসে আমাকে উনি ভিডিও কল দিতে বলে। উনি আসলে ভিডিও কলে আমার কিছু দেখে উনি আসলে তার ওইটাকে একটু শান্ত করার চেষ্টা করে। বিদেশে থাকে তো, ওইখানে চাইলে তো আর কাউকে পায় না। আমিও বুঝি তার অনেক কষ্ট হয়। যাই হোক, আমি তাকে বললাম যে, জান আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, আজকে আমি পারবো না, তুমি বরং মোবাইলে একটু ভিডিও দেখে নাও, ভিডিও দেখে ওইটা একটু আউট করে দাও, আজকে আমার একদমই ভালো লাগতেছে না। আসলে বন্ধুরা, আজকে তো আমার ভালো লাগতেছে, কিন্তু আজকে তো আমাকে রেডি হতে হবে। হ্যাঁ, আরে নয়ন তো একটু পরেই গরম করে দিবে আমাকে, এই জন্য আমাকে রেডি হতে হবে। এই জন্য আমি আমার হাজবেন্ডকে বলে দিলাম যে আজকে আমার শরীরটা খারাপ। তারপর ও বলতেছে, তাই কি হয়েছে তোমার, ওষুধ খেয়েছো নাকি? তখন আমি তাকে বললাম, হ্যাঁ ওষুধ খাবো। আচ্ছা শোনো,
আমার না কথা বলতে একদমই ভালো লাগতেছে না, ফোনটা রাখি আমি। তাকে এই কথাটা বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে আমি ওয়াশরুমে গেলাম। গিয়ে আগে সারাটা দিন যা গরম দিছে না বন্ধুরা, গরমে শরীর একদম গেমে আছে, মানে একটু গন্ধ বের হচ্ছে। তো যাই হোক, ছেলের সঙ্গে আজকে প্রথমবার একটা কিছু হতে যাচ্ছে। তো আমি আসলে নিজেকে একদম নতুনভাবে মানে এনজয় করতে চাচ্ছি। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে শাওয়ার করে, ঠিক আছে, একদম লাক্স সাবান দিয়ে ভালোভাবে নিজেকে একদম ফ্রেশ করে নিলাম। হ্যাঁ, অনেক 2-3 বালতি পানি ঢেলে নিলাম। তারপর পানি ঢেলে ওয়াশরুম থেকে বের হয়ে শরীরটা ভালোভাবে মুছে একটা শাড়ি পরলাম। উফ, কি সুন্দর একটা শাড়ি পরেছি মাইরে, সেই লাগতেছে। আয়নায় নিজেকে দেখে আমি নিজের প্রেমে মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি, একটা মানুষ এত সুন্দর হয় কি করে, হ্যাঁ? আমি যেন দিন দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছি, নিজেকে দেখতেছি আর ভাবতেছি, ইস, আজকে আমার ছেলের ভাগ্যে একটা নতুন কিছু হতে যাচ্ছে। তো বন্ধুরা, ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছি, ক্রিম লাগাচ্ছি, তারপর শরীরে একটু বডি স্প্রে দিলাম। সবকিছু দেওয়ার পর চুলটাকে একটু শুকিয়ে দিলাম। নেওয়ার পর আমি একটা নাইটি ড্রেস পরেছি সঙ্গে। এই ড্রেসটা পরে আমি আমার রুমের দিকে গেলাম। রুমের দিকে গিয়ে আমি নয়নকে একটা ডাক দিলাম, কিরে নয়ন, তুমি কি রেডি হয়েছো? তোমার কি হলো? আর কতক্ষণ? তখন সে আমাকে বলল, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি এখনই আসতেছি। নয়না ওইদিকে তার রুমে এসে রেডি হচ্ছে, ঠিক আছে। সেও গোসল করে একেবারে আমার কাছে আসতেছে, কারণ সে তো খেলাধুলা করে এসেছে, তাকে আর আমি সুযোগ দেই নাই। তো যাই হোক বন্ধুরা, তারপরে সে নয়ন আসলো আমার কাছে। নয়নকে আমি আবারও বললাম, আচ্ছা নয়ন, তুমি আমাকে সত্যি করে বলো না, তুমি কখনো এই কথাগুলো কারো কাছে বলবে না তো? হ্যাঁ, আমার কিন্তু খুব ভয় হচ্ছে নয়ন। ইস, দেখো, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দ দেব, সুখ দেব, তোমাকে একটা ভালো একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেব। কিন্তু তুমি বলো, তুমি তোমার বাবার কাছে এই কথাগুলো কখনোই বলবে না, বা তুমি কারো কাছে এই কথাগুলো বলবে না। তখন সে আমাকে বলতেছে, আম্মু, আমি কারো কাছে এই কথাগুলো বলবো না, তবে তুমি আমার একটা শর্ত রাখতে হবে। তখন আমি নয়নকে বললাম, তোমার আবার কি শর্ত? তখন সে আমাকে বলতেছে, আম্মু, জানো, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ছেলে মানুষ। ও আসলে আমাকে অনেক হেল্প করছে। আসলে ওর গার্লফ্রেন্ড, তারপর ওর বোনের সঙ্গে আমি রিলেশন করেছি। ওর বোনকে আমি আসলে ওই কাজটা করেছি, ও আমাকে হেল্প করেছে আম্মু। ও আমার সবচেয়ে জানের জিগার দোস্ত, আমার সবচেয়ে বড় জীবনের একটা দোস্ত। আসলে ও আমাকে সবকিছুতে হেল্প করে আম্মু। আসলে আমার ওই বন্ধু, ওর নাম হচ্ছে শামীম, ও না তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। ও আমাকে অনেকবার বলেছিল তোমার কথা, কিন্তু তুমি আমার আম্মু হও বলে ও আসলে কখনোই সাহস করে নাই। আজকে তুমি আমাকে যেই অফারটা দিলে আম্মু সাহস করে, আসলে আমি তোমাকে নিয়ে কখনো ওইভাবে চিন্তা করি নাই, ঠিক আছে। কিন্তু আম্মু, তোমাকে দেখে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না, আমিও পারতেছি না। আম্মু, তুমি যদি কিছু মনে না করো, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি আমার সেই বন্ধুটাকে তোমার কথা বলতে পারি। আম্মু জানো, আমার ওই বেস্ট ফ্রেন্ডটা শামীম, ও না খুব ভালো, তোমাকে আমার চাইতেও বেশি মজা দিবে। আর তাছাড়া ও কারো কাছে বলবে না, ও খুব ভালো। আম্মু জানো, আমরা দুজন হলে তোমার অনেক ভালো হবে। তখন আমার আম্মু বলতেছে, তোর বন্ধু শামীম কারো কাছে বলবে না তো? তো বন্ধুরা, আমি অনেক হিসাব মিলিয়ে দেখেছি যে আসলে না, এই বয়সে দুজনকে তো আমি সামলাতে পারবোই। ঠিক আছে, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তারপর আমার এই ছেলে আমাকে বলতেছে, নয়ন, আচ্ছা আম্মু, আমার বন্ধুকে আমি কালকে বলবো, ঠিক আছে। আজকে আগে আমি একটু আনন্দ উল্লাস করি। তারপর বন্ধুরা, সারাটা রাত আমার উপর দিয়ে জ্বর গেল। আসলে ইয়ং বয়সের ছেলেরা একটু বেশি ইয়ে করে, তবে ওর একটু সমস্যা ছিল, মানে ও খুব বেশি একটু লং লাস্টিং পারে না, ঠিক আছে। তবে মোটামুটি ভালোই হয়েছে, 3-4 বার হয়েছে, ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে। আসলে এই প্রথম বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে মামার শরীরটা একেবারে হালকা লাগতেছে, একদম ফ্রেশ। ও বাবা, হ্যাঁ, কতদিন যাবত এই কাজটা আমি করি না বন্ধুরা, তোমাদেরকে কি করে যে আমি বুঝাই। আসলে জামাই বিদেশে থাকলে একটা বিপদই, বুঝতে পারতেছেন। ইস, এতদিন পর আজকে এই কাজটা করে শরীরটা কেমন জানি হালকা লাগতেছে বন্ধুরা, একদম ফ্রেশ লাগতেছে। মনে হচ্ছে নতুন করে আবার নিজেকে রাঙিয়ে তুলেছি। হ্যাঁ, কি ফ্রেশ লাগতেছে নিজেকে, একদম বুঝাতে পারবো না। আরে শরীরে যত জঞ্জাল ছিল, হ্যাঁ, যত ঝামেলা ছিল, সব একদম কেটে গেছে। না, খুব ভালো লাগতেছে বন্ধুরা, খুব ভালো লাগতেছে। যাই হোক, শেষমেশ আমার ছেলে, ওকে আর একটু ট্রেনিং দিতে হবে। ও এখনো ওইরকম হয় নাই, অভিজ্ঞ প্লেয়ার হয় না এখনো, ঠিক আছে। যাই হোক বন্ধুরা,
আজকের স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা দ্বিতীয় পর্ব চাও আমি সেটাও তোমাদের জন্য বানাতে পারি, কিন্তু তার আগে তোমরা কমেন্ট করে জানাতে হবে যে তোমরা চাও কিনা। তোমরা চাইলে তারপরও আমার ছেলের বন্ধু আমার সঙ্গে কি কি করেছে বা এরপরে কি হলো, হ্যাঁ, সবকিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আমার কলিজার বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, তোমাদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আর আজকের মতো এখানে শেষ করতেছি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বলে, কারণ তোমরা তো অনেকে কাজ কাম করো তাই না, তারপরেও যে আমার ভিডিওটা দেখো ভয়েস লাইন ড্রামাতে, এটা তোমাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ, ধন্যবাদ আমার বন্ধুরা।